ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের এমসিকিউ এবং রিটেনের জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায়টি সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তোমরা ইতিমধ্যে মনে হয় দেখেছো যে এই পর্যাবৃত্ত গতি থেকে প্রায় প্রতিবারে একটা করে রিটেন আসতেছে, তাই না? কেন এই রিটেনগুলো এই অধ্যায় থেকে আসে সেই জিনিসটা আজকে আমি বলে দিব, এবং এখান থেকে কেন এমসিকিউগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমসিকিউগুলো বারবার আসে, এই জিনিসটা আজকে আমি বলে দেবো। এবং কোন ধরনের এমসিকিউগুলো আসে চলো আগে দেখে আসি আমার এই রোড ম্যাপ থেকে। ওকে, আমার এই অ্যানালাইসিস শিটগুলো থেকে তুমি বুঝতে পারবে যে বিগত 20 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় কত স্টাইলে প্রশ্নগুলো করতেছে। দেখো এখানে আমি টাইপ 1-এ রেখেছি T=2π√L/g। এই সূত্রটাকে অ্যাসোসিয়েট করে ঢাকা বিশ্ববিদ্যালয় কতভাবে প্রশ্নগুলো সাজিয়েছে চলো আমরা দেখে আসি। প্রথমে বলেছে দেখো, দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে দোলকটির পর্যায়কাল কত। তুমি তোমার অ্যাডমিশন লাইফে এই ধরনের একটা প্রশ্ন পাবে যে একটা দোলকের বিস্তার দ্বিগুণ করা হচ্ছে বা দোলকের ভর বাড়ানো হচ্ছে, স্পন্দ সরলের বা এই এত পার্সেন্টেজ করা হচ্ছে তাহলে এটা কত গুণ হবে। এই ধরনের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবারই করে। কেন করে? কারণ উইদাউট ক্যালকুলেটর তোমাকে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এই ধরনের প্রশ্নগুলো তারা চুজ করে, কারণ এগুলো খুব সুন্দরভাবে উইদাউট ক্যালকুলেটর তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে তুমি অনায়াসে সমাধান করতে পারবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবো 15টি কোশ্চেনের ভিতরে 50%-এর বেশি কোশ্চেন এই রিলেটেড করে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক রিলেটেড। যদি আমি আমার সুপার অ্যানালাইসিসটা তোমাদের দেখাই যে সমানুপাতিক ভার্সেস ব্যস্তানুপাতিক, দেখো বিগত 23-24 সেশনে বা বিগত বছরের প্রশ্নগুলোতে এই ধরনের প্রশ্ন ঢাবি বেশি করে, যে এটাকে এত গুণ করছে, এটাকে অর্ধেক করছে তাহলে এটা কত গুণ হবে। এই যে পাতের বিভব এত গুণ করা হয়েছে তাহলে এটা কত গুণ হবে। দুটি গ্রহের অনুপাত এইভাবে ব্যাসার্ধ এত গুণ করছে তাহলে গ্রহ দুটার অনুপাতের ব্যাসার্ধ কত হবে। এই যে এই রিলেটেড যে 10 কেজি ভরা একটা বস্তু 2.5 মানের বলের এত করা হলে ভরটা কি বাড়ানো হয়েছে, এখন তাহলে নতুন ত্বরণ কত হবে। দ্যাট মিনস এই যে প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করো একটা র্যান্ডম একটা সেশনের প্রশ্ন নিয়ে, দেখবা যে 50%-এর বেশি কোশ্চেন এই রিলেটেড কোশ্চেনগুলো আসে। ওকে, তাহলে প্রথম টাইপটা শেষ আমাদের, যে কত বৃদ্ধি পাবে, সরল দোলকের কত কি পাবে, এই ধরনের জিনিসগুলো বারবার করতেছে। তাহলে একটি সরল দোলকের দোলনকাল টি, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত দোলনকাল করো। কেন দিল? কারণ এটা উইদাউট ক্যালকুলেটর তুমি খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। তাহলে এই যে এটা তোমার রোড ম্যাপ দিচ্ছে যে তুমি কোন জায়গাটাকে হিট করবে, যে এই সূত্রটার আমাকে এই প্রসেসের এমসিকিউগুলো তাড়াতাড়ি করতে পারি, এই জিনিসটাকে এই কৌশলটাকে আয়ত্ত করতে হবে। ওকে, তারপরে দেখো এখন অনেকে মনে করে যে এইটাই কি হুবহু তুলে দিবে কিনা। তুমি এটা কেন এই ধরনের মেন্টালিটি নিয়ে গেলে তুমি কোনো ইউনিভার্সিটিতে ভালো করতে পারবে না। তুমি ভাববা যে এই রিলেটেড প্রশ্ন পাবা, এই ধরনেরই প্রশ্ন পাবা। ওকে, তারপরে দেখো টাইপ 2-তে আমি রেখেছি দেখো Vmax সর্বোচ্চ দ্রুতি সরলচন্দ্র সম্পন্ন কোন বিন্দুতে করে, এই সর্বোচ্চ গতিটাকে বের করে দিতে বলতেছে। ওকে, বিভিন্ন যে সূত্র সর্বোচ্চ গতিটা দিয়ে কতভাবে প্রশ্নগুলো সাজিয়েছে। তারপর টাইপ 3 দেখো এই যে তোমার ডিফারেন্সিয়াল অপারেটরগুলো থেকে প্রশ্নগুলো আসতেছে, এই যে বর্ণনা করো স্পন্দন ওমেগা কত, এই ডিফারেন্সিয়াল অপারেটরগুলো থেকে ঢাবি রিটেন এবং এমসিকিউ দুইটাই করতেছে। কারণ কেন? এখানে উইদাউট ক্যালকুলেটরে খুব স্মুথলি সমাধান করা যাচ্ছে। তারা কিন্তু অনেকভাবে প্রশ্নগুলো সেট আপ করে, কারণ ক্যালকুলেটর নেই। একটা প্রশ্ন আমি র্যান্ডমলি দিয়ে দিলাম, সেটা যদি ক্যালকুলেটর ছাড়া করা না যায় তাহলে তো ঝামেলা, তাই না? এবার দেখো টাইপ 4-এ দেখো, টাইপ 4-এ আমি রেখেছি যে ঘড়ি রিলেটেড, এই ঘড়ি রিলেটেড যে বিভিন্ন গ্রহে ঘড়িগুলো নিয়ে যাচ্ছে, তারপর ওই ঘড়িতে তোমার পর্যায়কাল বের করতে দিচ্ছে, যেটা হচ্ছে সরল দোলকের সাথে অ্যাসোসিয়েটেড, যেটা হচ্ছে 4 নম্বর টপিকে রেখেছি। সো এইভাবে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো আমার প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো আছে, এটা তোমার রোড ম্যাপ দিবে যে আমাকে কি পড়তে হবে একটা চ্যাপ্টার থেকে। অনেক টপিক আছে, কোনগুলো আমি হিট করবো ঢাবির জন্য। আসলে শেষ মুহূর্তে একটা গোছানো প্রস্তুতি, একটা গন্ডির ভিতরে তোমাকে আসতেই হবে। তুমি এর আগে যত কিছু পড়ো না কেন, এই টপিকগুলো যদি শেষ না করো তুমি দেখবে যে অনেক পিছিয়ে থাকবে, কারণ এই টপিকগুলো থেকে ঢাবি বারবার প্রশ্নগুলো করে। তো চলো, প্রথম স্টেপ আমাদের শেষ, আমাদের জানা শেষ, আমাদের রোড ম্যাপ করা শেষ, যে কোনগুলো সূত্র কোনগুলো কত স্টাইলের প্রশ্নগুলো করে আমাদের জানা শেষ। এবার আমরা সমাধানে চলে যাব। সমাধান করার আগে আমরা দেখবো যে এখানে কত স্টাইলের প্রশ্নগুলো হয়। এখানে দুইটা সূত্র, T=2π√L/g, T=2π√M/k। এই সূত্র থেকে এক ক্যাটাগরি প্রশ্ন হয়, এই ডিফারেন্সিয়াল অপারেটর থেকে এক ক্যাটাগরি প্রশ্ন হয়। আরেকটা হচ্ছে তোমার এই যে Vmax = ওমেগা এ, এই ধরনের সূত্রগুলো আছে, এখান থেকে এক ক্যাটাগরির প্রশ্ন হয়। এই 3 ক্যাটাগরির মধ্যেই প্রশ্নগুলো থাকে, বিভিন্ন স্টাইলে সাজিয়ে প্রশ্নগুলো করে। তো প্রথম প্রশ্নটা দেখো কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। একটি কণার এ বিস্তারে সরলচন্দ্র স্পন্দ হচ্ছে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4 হয়। প্রথম কথা কি, তোমাকে এই রুট পয়েন্টগুলো ধরতে হয়। উদ্দীপকটা যত বড় হোক না কেন, এই যে প্রথমে রুট পয়েন্টগুলো চুজ করতে হয়। এই যে মোট শক্তির 1/4, এটা একটা রুট পয়েন্ট। বিভব শক্তি, এটা একটা রুট পয়েন্ট। কত দূরত্বে রাখলে, এটা একটা রুট পয়েন্ট। তারপরে আমাকে এখানে রিলেশনটা করতে হবে বিভব শক্তি আর মোট শক্তির ভিতরে, কারণ বলেছে যে বিভব শক্তি মোট শক্তির 1/4। শেষ, আমি মেইন পয়েন্ট ধরে ফেলেছি, রুট লাইনটি ধরে ফেলেছি। এখন বাইরে যত কিছু অ্যাসোসিয়েটেড থাক না কেন ওগুলো আমি করতে পারবো। তো দেখো এখানে প্রথমে আমি ইপি বিভব শক্তি, ই হচ্ছে মোট শক্তি, এদের মধ্যে সম্পর্ক কি 1/4। তাহলে ইপি = E/4, মানে মোট শক্তিকে আমি যদি 4 ভাগ করি তাহলে আমি এই যে বিভব শক্তিটা পাবো। দেন আমি সুন্দরভাবে স্মুথলি শুধু সূত্রটা বসাই দিব যে ½ kx², আর এখানে ½ k²। মোট শক্তি হলে এটা সর্বোচ্চ বিস্তার হয় এ। তাহলে দেখো উভয় পাশাপাশি কাটাকাটি করলে কত সুন্দর কে চলে গেল, x² = a²/4, x = a/2। এখন এইখানে এই স্টেপগুলো দেখো যে তোমাকে কিন্তু 2 স্টেপে করতে হচ্ছে। ঢাবির প্রতিটি প্রশ্ন এরকম করে, তুমি জাস্ট মান বসায় দিয়ে এক স্টেপে হবে না,
তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, বুঝতে পারছো? এটা মেডিকেল বা অন্য ইউনিভার্সিটির মতো না, আমাকে একটু ক্যালকুলেশন করে আগাইতে হবে। এখানে আবার অনেক শিক্ষার্থী ভুল করে, দেখো অপশনগুলো এমনভাবে সেট আপ করছে যে x = a/2, অপশনগুলো দেখো a/4, a/2, a/√2। এখানে দাগানোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে তুমি কোনটা দাগাচ্ছ, একটু রিল্যাক্সে ভেবে অপশনগুলো দেখে কিন্তু দাগাতে হবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতেছো। এই ধরনের প্রশ্নগুলো সমানুপাতিক ব্যস্তানুপাতিক, আমার যে সুপার অ্যানালাইসিসটা দেখাইলাম, এই ধরনের প্রশ্ন কিন্তু ঢাবি বারবার করে। এবার যদি আমরা পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখি, যে সরল দোলকের গতিসম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ। বস্তুটির দোলনের বিস্তার কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22তে সেশন। তাহলে এবার দেখো যে গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ, এখানে আমি রুট লাইনটা আমি দাগিয়ে রেখেছি, দেখো রুট পয়েন্টটা আমি কিন্তু পেয়ে গেছি যে গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ। ওকে, তাহলে দেখো ইকে = ইপি, তাহলে এখানে গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ, তার মানে এই স্থিতিশক্তির সাথে আমি যদি 3 গুণ করি তাহলে ইকুয়াল হয়ে যাবে, তাহলে ইকে = 3 ইপি। সেম ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমি একসাথে রেখে সমাধান করতেছি। তারপরে দেখো এখানে মানটা বসিয়ে দিই যে ইকে = হাফ k² a² - x², আর ইপি = হাফ k² x²। তাহলে দেখো উভয় পাশে কাটাকাটি করলে কি হচ্ছে, হাফ k² চলে যাচ্ছে, a² - x² রাখলাম, আর এখানে 3x²। তাহলে a² কত যাচ্ছে, 4x², a = 2x। কত ইজি ক্যালকুলেশন, তোমাকে জাস্ট এই সত্যটাকে ধরতে পারতে হবে। ওকে, তাহলে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। তারপরটা দেখো যে এত তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত, এটা অনেক বেশি ইজি। যে আমরা জানি ডিফারেন্সিয়াল অপারেটর, আমরা একটা সূত্র জানি d²x/dt² + ω²x। তাহলে দেখো এই যে ω²x, এটা হচ্ছে আমার আদর্শ সূত্র। এটাকে আমি এখন এই যে মানটা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাকে এই ফর্মে, আদর্শ ফর্মে আগে আনতে হবে, তাহলে তুমি কম্পেয়ার করতে পারবা। এখানে কি আদর্শ ফর্মে আছে? নাই। দেখো এখানে এর সামনে একটা 6 গুণ আছে, এখানে তো কিছু নেই, তাহলে আমাকে 6টাকে আগে আউট করতে হবে। তাহলে উভয় পক্ষকে আমাকে 6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে 6 আউট হয়ে যাবে, এখানে 6 দ্বারা ভাগ করলে আসবে কত আমাদের, এক্স্যাক্টলি 25। তাহলে এই যে ω² জায়গাটাতে আমাকে কে নিয়ে নিচ্ছে, 25। তাহলে ω² = 25, ω = 5। এক কথা, এটাকে আমি আদর্শ রূপে নিয়ে যাব, যাওয়ার পরে এই x এর জায়গায় যেটা থাকবে ওইটা ইকুয়াল টু হয়ে যাবে ω²। তাহলে ω² = 25, ω = 5। এটা সবাই পারে আশা করি। তারপরে দেখো m ভরের একটি আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে, স্প্রিংটি a পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। এটি t পর্যায়কাল নিয়ে ঘর্ষণবিহীন তলে স্পন্দিত হতে থাকলে যদি ভর 4m করা হয়, তাহলে নতুন পর্যায়কাল কত? দেখো এই উদ্দীপকটা কত বেশি পেঁচিয়েছে, কিন্তু এত কিচ্ছু লাগে না, জাস্ট তুমি পয়েন্টগুলোতে হাত দাও যে ভর ছিল কত, m, এখন ভর কত, 4m, কাহিনী শেষ। তার মানে এই m এর সাথে কল্পনা করেছে কার, মানে তুলনা করেছে কার, এই পর্যায়কাল t। তাহলে t এবং ভরের সম্পর্ক আছে কোন সূত্রটিতে, t = 2π√m/k। কি হয় হোক, তুমি জাস্ট রুট পয়েন্টগুলো দেখবা। তাহলে টি এর সাথে m এর সম্পর্ক কি, সমানুপাতিক। তাহলে t2/t1, m2/m1। ওকে, জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখো আগে ছিল m, এখন করছি আমি 4m, এই যে a প্রসারিত হলো। ওকে, তাহলে এখানে মান কত আসতেছে, t2 = t21। কত ইজি, উইদাউট ক্যালকুলেটর সমাধান করা যায়। যারা বিশেষ করে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল, এখন বলতেছে যে উইদাউট ক্যালকুলেটরে কীভাবে পারবো, তারা দেখে নাও যে কত ইজিলি এটাকে করা যায়। এবং দাগানোর সময় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, এখানে অপশনগুলো এমনভাবে থাকে যে তোমার কিন্তু এখানে ভুলও হইতে পারে। তো এখানে t2 = 2t1, তাহলে মানে দ্বিগুণ হচ্ছে, তাই না? তাহলে আনসার হচ্ছে এটা। আমি নিয়েছি এতই গুরুত্বপূর্ণ যে একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। এইটা তুমি পাবাই পাবে, একবারে তুমি লিখে নাও। তুমি তোমার ইউনিভার্সিটির যত পরীক্ষাগুলো দিবে, কোনো না কোনো ইউনিভার্সিটি এই ধরনের একটা প্রশ্ন থাকবে, কারণ এগুলো দেয়, সচরাচরই দেয় যে একটি সরল দোলকের দোলনকাল এত % বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। এটা অনেকে আনসারটা মুখস্থ করে চলে যায়। ওকে, এটা তোমার সময়টাকে অনেকে সেভ করবে, যে এটা এতবার এসেছে এই 50%টা, এটা অনেকেই আনসারটা মুখস্থ করে যে হ্যাঁ 125%। তো দেখো এখানে t = 2π√L/g। তাহলে আমাকে এখানে রিলেশনটা দেখো, যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই প্রশ্নগুলোই বারবার দিবে, কারণ ক্যালকুলেটর নেই, তোমাকে বুঝে প্রিপারেশন নিতে হবে। ওকে, তাহলে টি এর সাথে এল এর সম্পর্ক কি, এখানে সমানুপাতিক। তাহলে আমার এখানে যত কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে এলটাকে এবার সামনে লিখবো, L2/L1। তাহলে এখানে যদি বর্গ করি তাহলে স্কয়ার হয়ে যাবে, কিন্তু t2/t1 এর উপর স্কয়ার। এই হচ্ছে সম্পর্কটা, এটা সবাই লিখতে পারবে। তো সম্পর্কটা লেখার পরে আমরা মানগুলো এখন পুট করব। আমার এখানে দোলনকাল 50% বৃদ্ধি করছে। এখন কোনো কিছু বাড়ে কি তার ইনিশিয়ালটা থেকে, তার ইনিশিয়ালটা ছিল কত, t1, তাহলে t1 এর 50% বাড়ছে, তাহলে t1 + t1 এর 50%, তার মানে ইনটু, তাহলে কত হচ্ছে এখানে 50% মানে 1.5, মানে 50/100 কাটাকাটি করলে হাফ, তাহলে এখানে হাফ আর t1, তাহলে 1.5। ওকে, 1.5 t1, এটা তারা বুঝতেছে না, এটা হচ্ছে এইভাবে লেখা যায় 50/100, তাহলে কাটাকাটি করতে হচ্ছে হাফ, তাহলে হাফ আর 1 কত হচ্ছে 1.5, তাহলে 1.5 t1। তাহলে t2 এর মানটা আমি কিন্তু পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে t2 এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, এই যেখানে বসিয়ে দেবো, তাহলে 1.5 t1, তাহলে কাটাকাটি করলে কত আসতেছে 1.5 t², 1.5²। এখন অনেকে এটা আবার মাল্টিপ্লাই করতে পারবেন, তাহলে যারা পারবে না তারা আলাদাভাবে সুন্দর করে গুণ করবে, গুণ করে হলেও দরকার হলে এখানে বসাবে। ওকে, তাহলে L2 এর মানটা হচ্ছে 2.25 L1, আমি L2 পেয়ে গেলাম। এইখানে অনেকে ঝামেলা করে, এখানে অনেকে আনসারটা দাগিয়ে দেয়, কিন্তু এখানে দেখো, এখানে বলেছে যে দৈর্ঘ্যের পরিবর্তন কত,
দৈর্ঘ্যের পরিবর্তন, এবং আনসারটা আবার রাখছে কিন্তু পার্সেন্টেজে, এটা খেয়াল রাখতে হবে যে দৈর্ঘ্যের পরিবর্তন হলে তোমাকে কিন্তু মাইনাস করতে হবে। তাহলে L2 তোমার যদি হয় 2.25 মাইনাস আমার ইনিশিয়ালটা কত ছিল, ইনিশিয়ালটা ছিল 1 না, মানে L1 ছিল না, তার মানে এটা যদি L2 L1 হয় তাহলে এখান থেকে মাইনাস করলে কত আসতেছে 1.25। ওকে, এটাকে এখন কি করতে হবে, আমাকে জাস্ট পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, তাহলে মাল্টিপ্লাই 100, আনসারটা কত হচ্ছে 125%। ওকে, তারপরে দেখো একটি সরল দোলকের গতিসম্পন্ন কণার বিস্তার এত, এর কম্পাঙ্ক এত হলে সর্বোচ্চ দ্রুতি কত, এই ধরনের প্রশ্নগুলো ঢাবি অনেক চুজ করে। তাহলে সর্বোচ্চ দ্রুতি ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। এখন আমি মান খুঁজতেছি যে ওমেগা কোথায়, ওমেগার মান দেওয়া নেই, এর মান দেওয়া আছে। তাহলে ওমেগার যেহেতু মান দেওয়া নেই, ওমেগাটাকে আমাকে অবশ্যই মডিফাই করতে হবে। এই স্টেপগুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে যার মান দেওয়া নেই তাকে মডিফাই করতে হবে। মডিফাই করে দেখো যে আমি ওমেগার সূত্র জানি 2πf। এইবার দেখো মানগুলো দেওয়া আছে, এই যে ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে f 2 আর পাই তোমার আমরা জানি। এখন এখানে অনেকে আবার ক্যালকুলেশনে এখানে এসে অঙ্কটাকে ছেড়ে দিবে যে আমি তো উইদাউট ক্যালকুলেটরে সমাধান করতে পারি না, কিন্তু কত ইজি দেখো, এই 2.5 আর 2 গুণ করলে কত হয় 5 বসাইলাম। তারপর দেখো 0.02টাকে কি করা যায় 2/100, তারপর 5 দিয়ে 100কে কাটাকাটি করে 20, উপর একটা 2 আছে, 2 দিয়ে 20 কাটাকাটি করে 10, তাহলে 3.14 নিচে 10, তাহলে এই পয়েন্টটা এক ঘর সামনে চলে আসবে 0.314। তো আশা করি জিনিসটা বুঝতেছ, এখান থেকে প্রশ্নগুলো করতেছে। এবার দেখো, এবার যে প্রশ্নটি করেছে এটা ম্যাথ এবং ফিজিক্সের দুইটারই থিওরিগুলো লাগবে। ওকে, তুমি এখানে দেখো যে মুক্তভাবে কোনো পরন্ত বস্তু ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য পরিবর্তন ভিন্ন ভিন্ন এর জন্য দোলনকালের কি পরিমাপ করলো। বলেছে একটা গ্রাফ একটা ছাত্র অঙ্কন করেছে, যেখানে ওরা ওয়াই এক্সিসে রেখেছে টি স্কোয়ার আর এক্স এক্সিসে রেখেছে এল। তাহলে বলেছে এই গ্রাফটির যদি ঢাল এস হয়, ওরা বলে দিয়েছে গ্রাফটির ঢাল হচ্ছে এস, তাহলে জি এর মান বের করো। এখন ঢাল সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকা লাগবে তোমাদের। ঢাল কি, ঢাল হচ্ছে কোনো একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, ওকে, তার টেনজেন্ট মানকে ঢাল বলা হয়। তাহলে আমরা যদি দেখি যে এই একটা এক্স অক্ষের একটা কোণ উৎপন্ন করলাম, এখানে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বরাবর ওয়াই এক্সিস বরাবর কি আছে, এখানে ওরা বলে দিয়েছে টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার বসাইলাম, আর এক্স এক্সিস বরাবর ওরা দিয়েছে এল, তাহলে এল বসাইলাম। এটাই হচ্ছে ঢালকে রিপ্রেজেন্ট করে, যেটাকে ওরা এস দিয়ে প্রকাশ করতেছে। জাস্ট এটুকু আমরা বের করে রাখলাম। এখন আমাকে ওরা বলেছে যে তোমরা জি এর মান বের করে দেখাও, এই যে জি নির্ণয় করো। তাহলে জি বের করতে গেলে কি করতে হবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার জি, জিটাকে একবার আলাদা করে ফেললাম, দেখলাম যে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। এখন দেখো এই এল বাই টি স্কোয়ারটাকে আমি রিপ্লেস করবো কিভাবে, দেখো এখানে আমার ঢাল এসেছে টি স্কোয়ার বাই এল, এটাকে আমি জাস্ট উল্টিয়ে লিখবো, তাহলে এল বাই টি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে 1 বাই এস। এই যে দেখো এল বাই টি স্কোয়ার, এটাকে এখন লেখা যাবে 1 বাই এস, তার মানে এল বাই টি স্কোয়ারটাকে আমি রিপ্লেস করে দিলাম 1 বাই এস দ্বারা। এটাই ওরা অপশনগুলোতে চেয়েছে যে তুমি এই ঢালটাকে এস দ্বারা, এখানে এই জিটার যে মানটা এটাকে এস দ্বারা রিপ্লেস করো। তাহলে জি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো, 4 পাই স্কোয়ার বাই এস। দেখো অপশনগুলো এমনভাবে দেওয়া আছে, অনেকেই ভুল লাগিয়ে ফেলে, অনেকে এ নাম্বার দাগিয়ে ফেলবে, তাহলে আনসার হবে কি বি নাম্বার। তো আশা করি জিনিসটা তোমরা বুঝতেছো। এবার দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন এসেছে, যে ঢাবিতে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে এটা অন্যতম, যে পৃথিবী পৃষ্ঠে জি এর মান এত, একটি দোলক ঘড়ি সঠিক সময় দেয়, ঘড়িটি চন্দ্রপৃষ্ঠে নিয়ে গিয়েছে, তাহলে কত সময় দিবে। এখন দেখো সরল দোলক যে দোলে, এটা টোটালি কার কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে তার যে কার্যকরী দৈর্ঘ্য, এটা হচ্ছে তার জি। এখন তুমি যদি পৃথিবীতে রাখো তাহলে পৃথিবীতে তার একটা ভ্যালু দিবে, যদি তুমি চন্দ্রে নিয়ে যাও সেখানে তো জি এর মান আলাদা 1.6, সেখানে সে আরেকটা ভ্যালু দিবে, সেটাই বের করতে বলেছে। যে পৃথিবীতে সে 1 ঘন্টা সময় নেয় তার পর্যায়কাল সম্পূর্ণ করতে, মানে এই পাশে যেতে আবার এই পাশে আসতে, তাহলে চন্দ্রে গেলে সেটা কত নিবে। তো আমরা একটু কম্পেয়ার করি, আবার সে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, টি এর সাথে জি এর সম্পর্ক এবার ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি করতে পারি, যে টি ই ইকুয়াল টু টি এম, ইতে আর্থ, এমতে হচ্ছে মুন, তাহলে এটা উল্টা হয়ে যাবে, আর্থ হলে মুন, মুন হলে আর্থ। মানগুলো জাস্ট বসিয়ে দেবো, জি এম ইকুয়াল টু কত 1.6 আর জি আর্থে কত 9.8। জাস্ট এই টি এম বের করতে হবে, আর টি জায়গায় 1 আওয়ার দিয়ে দিয়েছে, জাস্ট এটাকে উল্টিয়ে দিয়ে রুট ওভার 9.8 বাই 1.6। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় জানে যে এটা ক্যালকুলেটর ছাড়া সমাধান করা যাবে না, তাই তারা অপশনগুলো দেখো এইভাবেই আনসারটাকে রাখছে। ওকে, তো টেনশন করার কোনো কারণ নেই যে অ্যান্সার উইদাউট ক্যালকুলেটর আমরা কীভাবে করবো না করবো। যিনি কোশ্চেন করবেন উনি নিজেই সমাধান করে দেখবেন যে ওইটা উইদাউট ক্যালকুলেটরে সমাধান করা যায় কি না। আশা করি বুঝতেছো। এবার দেখো এখান থেকে রিটেনগুলো কেন বারবার আসে, এটা তোমাদের একটু বলে দিই। এখান থেকে রিটেন বারবার আসতেছে, প্রতিবারই আসতেছে প্রায়। এটার কারণ হচ্ছে এখানকার যে ডিফারেন্সিয়াল অপারেটরগুলো আছে, এগুলো উইদাউট ক্যালকুলেটরের মাধ্যমে খুব সমাধানে রিটেনগুলো সেট আপ করা যায়, এই জন্যই দেয়। বাকি যে চ্যাপ্টারগুলো আছে একটু কষ্টকর, যে মানগুলো সেট আপ করা, যেগুলো উইদাউট ক্যালকুলেটর সমাধান করা যায় না। কিন্তু এখানে দেখো কত সুন্দর একটা ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে দিয়েছে, বলছে এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি, এখান থেকে তুমি বেগ, এখান থেকে তুমি ত্বরণ বের করো। তাহলে আমরা জানি যে এটা যে ইকুয়েশনটা, এটার সাথে আমরা একটা বাস্তব যে রিয়েল যে ইকুয়েশনটা রয়েছে আদর্শ, সেটার সাথে কম্পেয়ার করে আমাদের ভ্যালুগুলো বের করতে হয়।
যদি আমি একটু কম্পেয়ার করি যে আমরা জানি এ কস ওমেগা টি প্লাস ল্যামডা, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে আমাদের সেই বিস্তার। তাহলে এখানে দেখো 6 পাই টি না, তার মানে ওমেগার জায়গাটা এখানে কে রিসিভ করেছে 6 পাই। যদি আমি তুলনা করি টি এর সাথে যেটা থাকবে সেটাই তো ওমেগা, তো এখানে ওমেগার জায়গাটা কে নিয়েছে 6 পাই, তার মানে ওমেগা ইকুয়াল টু আমি লিখতে পারি 6 পাই। আবার ওমেগা ইকুয়াল টু আমি জানি 2 পাই এফ, একটু আগে তোমাদের দেখিয়ে আসলাম যেহেতু আমাকে এফ বের করতে বলেছে, তাহলে এফ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে কত বলো 3 হার্টজ। আশা করি তোমরা বুঝতেছো যে এফ কিভাবে বের করতে হয়। পরবর্তীতে দেখো বেগ বের করতে বলেছে, কত সেকেন্ড পর 2 সেকেন্ড পর। এখন আমি এখান থেকে বেগ কিভাবে বের করবো, এটা তো একটা সরণের রাশিমালা এক্স, তাহলে আমরা জানি যে সরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বেগ পাই, তাহলে ডিএক্স বাই ডিটি করে দিই। তাহলে এখন দেখো এখানে আবার ডিফারেন্সিয়েট যারা পারে না তারা কিন্তু আবার ঝামেলায় পড়ে যাবে, ডিফারেন্সিয়েশন খুব ভালো করে শিখতে হবে। যে কস থিটা ডিডিএক্স কস এক্স এর ডিফারেন্সিয়েট কি মাইনাস সাইন এক্স, কিন্তু মাইনাস সাইন এক্স, তাহলে দেখো মাইনাস সাইন থিটা, এই থিটাটা এখানে বসিয়ে দিব, কিন্তু সমস্যা আছে এটা কি রিয়েল থিটা বা রিয়েল এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ওরে যে মানটা আসবে সেটা আবার সামনে গুণ করতে হবে। এই যে 6 পাই টি প্লাস পাই, এটাকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে কি 6 পাই। ওকে, এই 6 পাইটা আবার এই যে সামনে গুণ করে দিতে হবে, তাহলে টোটালি কত আসতেছে -36 পাই সাইন এটা। এখন 2 সেকেন্ড পর বলছে না, এবার আমরা মানটা পুট করে দিই, এখানে তুমি টি এর মান 2 সেকেন্ড বসাও তাহলে আসবে 12 প্লাস পাই, 12 পাই প্লাস পাই। আমরা জানি যে জোড় সংখ্যক যদি ইয়ে হয় যে পাই সংখ্যক হয় তাহলে সাইনের মান হয় 0, তাহলে ভি এর মানটা কত হবে এখানে বলো 0 এক্স্যাক্টলি। এখন ত্বরণ বের করতে বলেছে, আমরা পেয়েছি ভি এর রাশিমালা, তাহলে ভি কে আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো ত্বরণ, তাহলে যদি এবার এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করি কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স, তাহলে সাইন চলে আসবে। ওকে সরি, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে আসবে কস এক্স, আর সামনে শুধু নতুন করে আরেকটা কি 6 পাই যুক্ত হয়ে যাবে, তাহলে আবার যদি 6 পাই যুক্ত হয়ে যায় তাহলে 36 সাথে 6 পাই যোগ হয় 216। ওকে, আবার টি যদি বসিয়ে দিই তাহলে এখানে হবে 13 পাই, কস 13 পাইয়ের মান হচ্ছে -1, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 216 পাই স্কয়ার এম স্কয়ার -2। তো আশা করি জিনিসটা বুঝতেছো, এইভাবেই রিটেনগুলো তারা সেট আপ করে। তো এইভাবে যদি কেউ প্রতিটা এমসিকিউ ভেঙে ভেঙে বিশ্লেষণ সহ পড়তে পারো, প্রতিটি অধ্যায় থিওরিগুলো সহ, তাহলে যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না তুমি ভালো করবে, কারণ এই প্রশ্নগুলোই সাফল করে, জাস্ট স্লাইড চেঞ্জ করে থিওরিটাকে সেম রেখে প্রশ্নগুলো আসে।